ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে খুন হলেন শ্যামাকান্তবাবু? নিখিলেশ কি পারবে আসল অপরাধীকে খুঁজে বের করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। চায়ের কাপটা টেবিলের ওপর একটা টক শব্দ করে নামিয়ে রেখে নিখিলেশ বলল, কেসটা একদম শেষ হয়ে এসেছে বুঝলে অমরজিৎ। নেহা তার একটু আগে বুঝতে পারলে অপরাধীকে ধরেই ফেলতে পারতাম। সামান্য ভুলের জন্য হাত ফসকে শহরের বাইরে চলে গেল। তুমি তো প্রথম থেকেই বলেছিলে তুমি কেসটা প্রায় শেষ করে এনেছো, তাহলে কোথায় আটকালে বলো তো? আর বলুন অমরজিৎ, একদম তো কেসটা শেষ করেই ফেলেছিলাম। শেষের সময় এসে একটা মাত্র সূত্র কিছুতেই মেলাতে পারছিলাম না। সন্দেহটা দুজনের ওপর হচ্ছিল জানো। প্রথম জনের উপর সন্দেহ করার অনেকগুলো কারণ ছিল, তাই আমি তাকেই সন্দেহ করেছিলাম। কিন্তু শেষে ওই একটা সূত্রের জন্য দেখা গেল আসলে সে মোটেই অপরাধী নয়, অপরাধী আরো একজন। তবে ওখানেই ভুলটা হয়েছিল। যা কি আর করা যাবে, অপরাধী ঠিক ধরা পড়বে, যাবে কোথায়? তা ওই কেসটা তো প্রায় সপ্তাহ দুয়েক আগে থেকেই তোমার হাতে রয়েছে, এখন নতুন কোনো কেস নেই? নিখিলেশ চায়ের কাপে আর একটা চুমুক দিয়ে কাপটা হাতে নিয়েই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে উঠল, ছিল না অমরজিৎ, ছিল না। আজ সকাল পর্যন্ত ছিল না, কিন্তু আজ সকালে দাসবাবু টেলিফোন করে জানালেন তিনি দুপুরের মধ্যেই আমার কাছে আসছেন। আর তিনি আসছেন মানে নিশ্চয়ই কোনো একটা কেস নিয়ে আসছেন। অকারণে দাসবাবু তো শুধু গপ্প করার জন্য আমার কাছে আসেন না। নিখিলেশের কথা শুনে আমি অবাক হলাম। বললাম, টেলিফোনে কেসের কথা কিছু জানিয়েছেন তোমায়? মানে ব্যাপারটা আসলে কি তার কিছু জানিয়েছে? নিখিলেশ চাটা শেষ করে শূন্য কাপটা টেবিলের ওপর নামিয়ে রেখে ইজি চেয়ারে হেলান দিল। দুটো হাত মাথার পেছনের দিকে রেখে চোখ বন্ধ করে বলল, দাসবাবু জানালেন শহরে একজন খুন হয়েছে। তবে খুনটা নাকি হয়েছে বড় অদ্ভুত ভাবে। মৃতদেহ পাওয়া গেছে। কাল সকালে প্রথমে দেখে মনে হয়েছিল হার্ট অ্যাটাক হয়েছে। বাড়ির কাজের লোকটি খবর দিয়েছিল পুলিশকে, কিন্তু ডাক্তার এসে জানিয়েছে হার্ট অ্যাটাকে নয়, তার ঘাড়ের কাছে সামান্য ফুটো হয়েছে। সেখানে বিন্দুর মতো রক্ত জমে আছে, যা দেখে মনে হবে যে বোধহয় কোনো ইনজেকশন সেখানে পুশ করা হয়েছিল। ডাক্তার ব্যাপারটা থেকে সন্দেহ করতে পারে যে ওই বাড়িতে বিছানায় ঘুমানোর সময় রাতের বেলা কোনোভাবে সূচের মতো ছোট কিছু একটা তার ঘাড়ের কাছে এমন একটা জায়গায় ঢুকে গেছিল, তার জন্য ভদ্রলোকের এমন অবস্থা হয়েছে। যদি তিনি মারা না যেতেন তাহলে হয়তো তার গোটা শরীরটাই প্যারালাইজড হয়ে যেতে পারত। ঘাড়ের এমন একটা অংশের সূচটা ঢুকেছে যেটা খুব সূক্ষ্ম হাতের কাজ বলে ডাক্তার মনে করছে। আর শরীর সম্পর্কে খুব ভালো জানা না থাকলে ওভাবে সূচটা ঘাড়ের ওখানে কেউ ঢোকাতে পারবে না। কিন্তু রাতের বেলা তার বাড়ির ভিতর কেউ ঢুকে তার ঘাড়ে সূচ ঢোকালো, অথচ ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না। এটা মেনে নেওয়া যাচ্ছে না। নিখিলেশের কথা শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। এই কেসটা কেমন যেন অদ্ভুত। রাতের বেলা তার বাড়িতে ঢুকে কেউ ঘাড়ে ইনজেকশন পুশ করেছে, অথচ ভদ্রলোক প্রতিরোধের কোনো চেষ্টা করেননি। কেমন যেন মনে হলো আমার। তাই বললাম, আচ্ছা ব্যাপারটা এমন নয় তো যে ভদ্রলোক বিছানায় শোয়ার সময় জানতেন না যে তার বিছানায় কোনো একটা সূঁচ রয়েছে, তারপর ঘুমানোর সময় সূঁচটা ঘাড়ের কাছে ফুটে গেছে? আর না হলে তার ঘরের ভেতর কেউ ঢুকে সূঁচ ফুটিয়ে দেবে, এমনটা তো আর হতে পারে না। কাজের লোকটিকে কি পুলিশ সন্দেহ করছে? শুধু সন্দেহ নয়, পুলিশের অনুমান কাজের লোকটি এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত রয়েছে। তবে আশ্চর্যের কথা হলো, কাজের লোকটি প্রায় 12 বছরের পুরনো। সে হঠাৎ করে এমন একটা কাজ কেন করতে যাবে সেইটাই পুলিশ খুঁজে বার করতে পারছে না। বাড়িতে কোথাও কিছু চুরিও হয়নি। এমনকি কাজের লোকটা নিজে পরদিন সকালে এসে দরজা বন্ধ দেখে আশেপাশের লোককে খবর দেয়। সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকেই ব্যাপারটা দেখতে পায়। এবার সমস্যা হলো, ভদ্রলোক যদি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে থাকেন, তাহলে রাতের বেলা যেই হোক না কেন সে ভেতরে ঢুকলো কি করে? আবার বাইরে বেরিয়ে দরজাটা বাইরে থেকেই বন্ধ করে দিলই বা কি করে? কেসটা অল্প একটু শুনেছি অমরজিৎ, কিন্তু কেসটা সহজ বলে মনে হচ্ছে না। নিখিলেশের মুখে কথাগুলো শুনে আমারও কেমন যেন তেমনটাই মনে হতে লাগলো। তবে দাসবাবু না এলে পুরো ব্যাপারটা ভালোভাবে জানা যাবে না। নিখিলেশের কাছ থেকে যতটা শুনলাম তাতে আমার মনে হতে লাগলো এই কেসে হয় কাজের লোকটি জড়িত রয়েছে, না হলে যে কিভাবে এমনটা সম্ভব সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই নিখিলেশ বলে উঠল, দাসবাবুর কাছ থেকে কথাটা শুনে অনেক বছর আগের একটা কেসের কথা মনে পড়ে গেল। আসলে থানায় তুমি তো জানোই অনেক আগের কেস ফাইল সমস্ত কিছুই থাকে। তেমনি একবার কেস ফাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমনই একটা কেসের খবর পেয়েছিলাম। সেখানেও ঠিক এমন ভাবে খুন করা হয়েছিল।
সেখানে বিছানার চাদরের তলায় সূচ রাখা ছিল ঠিক এমন ভাবে যাতে ভদ্রলোক বিছানায় শুতে গেলেই তার ঘাড়ের কাছে ফুটে যায়। কিন্তু এই কাজটা করতে গেলেও তো কাউকে বাড়ির ভেতরে ঢুকতে হবে, সেটা কি করে সম্ভব? আমি বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। নিখিলেশও নিজের মতোই ভেবে চলেছিল। এমন সময় বৌঠান এসে চায়ের কাপগুলো নিয়ে গেল। আমাদেরকে এভাবে চিন্তামগ্ন দেখে বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? তোমরা এত চিন্তিত হয়ে পড়লে কেন? যতদূর আমি জানি তোমাদের আগের কেসটা প্রায় সমাধান হয়ে গেছে। আবার নতুন কোনো কেস নাকি? নিখিলেশ হেসে উঠে বলল, আরে কৃষ্ণা, ওই যে গাছে কাঁঠাল গোঁফে তেল বলে একটা প্রবাদ বাক্য আছে না, ব্যাপারটা ঠিক তেমনি। দাসবাবু আমাদের এসে কেসের ব্যাপারে ভালো করে জানাবেন। তার আগেই কেসের ব্যাপারে যতটা শুনেছি তাই নিয়েই আমরা চিন্তিত হয়ে পড়েছি। অমরজিৎ, এখন এ বিষয়ে চিন্তা করে লাভ নেই। আগে দাসবাবুর কাছ থেকে সবটা শুনি, তারপর না হয়। নিখিলেশের কথায় আমিও বুঝলাম সেটাই ভালো হবে। গোটা ব্যাপারটা ভালো করে না জানতে পারলে শুধু শুধু কোনো অনুমান করে লাভ নেই। তারপর দেখা যাবে দাসবাবুর কথায় আমাদের সমস্ত অনুমানই মিথ্যে হয়ে গেল। তাই আমিও চেয়ারের ওপর ভালো করে গুছিয়ে বসলাম। আমাদের সামনে টেবিলের ওপর রাখা একটা নতুন মোমদানি। এই মোমদানিটা বৌঠান শখ করে কিনে এনেছে কয়েকদিন আগে। বৌঠান তার দাদার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথেই নিয়ে এসেছে এটা। মোমবাতিটা রাখার জন্য ব্যবহৃত এই জিনিসটা অর্থাৎ মোমদানিটা কিন্তু পেতলের অনেকটা পেনদানির মতোই, তবে বেশ কয়েকটা মোম চারপাশে রাখা যাবে। তেমনি ছোট ছোট ফুটো করা রয়েছে মাঝখানে। গোটা মোমদানিটার চারপাশে ফুলের কারুকার্য করা। জিনিসটা পেতলের, তাই বেশ ভারীও। নিখিলেশের কিন্তু সেটা ভারী পছন্দ হয়েছে। সেটা ও নিজের ঘরে টেবিলের উপর রেখেছে। আমাদের এদিকে মাঝে মাঝে লোডশেডিং হতে শুরু করেছে, তাই তখন এটাই কাজে লাগবে। মোমদানিতে রাখার জন্য বৌঠান বেশ কিছু রঙিন মোমবাতিও নিয়ে এসেছে। বৌঠানের শখ বলে কথা, সেটা নিখিলেশ এবং আমাকে অবশ্যই মেনে নিতেই হবে। বৌঠান নিজের মতো চলে গেল, আমরা বসে রয়েছি। একটু পরেই রামদয়াল এসে জানালো দাসবাবু এসেছে। দাসবাবুর জন্য 1 কাপ চা আর আমাদের জন্য আরও 1 কাপ করে চা নিয়ে আসার ফরমাশ রামদয়ালকে করা হলো। ততক্ষণে দাসবাবু দরজার পর্দা সরিয়ে বাড়ির ভেতরে ঢুকে এলেন। নিখিলেশ তাকে দেখতে পেয়ে বলল, আরে আসুন আসুন দাসবাবু আসুন। আপনার যে দুপুরে আসার কথা ছিল, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? ওপর মহল থেকে খুব চাপ আসছে নাকি? দাসবাবু সামনের চেয়ারে বসে পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে একটু হাঁপাতে হাঁপাতেই বলে উঠলেন, হ্যাঁ, তা তো চাপ আছেই নিখিলেশবাবু। আসলে আগের কেসের অপরাধীকে এখনো ধরা যায়নি। তা আপনি অপরাধীর সন্ধান দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা এখনো তাকে ধরে উঠতে পারিনি। তার উপর আবার এমন অদ্ভুতভাবে একজন খুন হয়েছে, বুঝতেই পারছেন। ওপর মহল থেকে একটা চাপ আসছিল। তা আমি জানিয়ে দিয়েছি আপনার সাথে কেসের ব্যাপারে কথা বলতে আমি আপনার বাড়িতে আসছি। আপনি তো জানেন নিখিলেশবাবু, আপনার কথা বললে ওপর মহল থেকে খানিকটা অব্যাহতি পাওয়া যায়। ব্যাপারটা বুঝলে তাহলে অমরজিৎ? দাসবাবু আমার নাম বলে ওপর মহল থেকে খানিকটা অব্যাহতি চাইছেন। যাই হোক, সেই সব কথা থাক। এখন আপনি বলুন তো দাসবাবু, যে কেসের ব্যাপারে আপনি এসেছেন তার ব্যাপারটা একটু খুলে বলুন, না হলে আমরা যে কিছুই ধারণা করতে পারছি না। আচ্ছা দাসবাবু, আপনি নিশ্চিত ওই ঘরে ঢোকার জন্য অন্য কোনো রাস্তা ছিল না? আমরা গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। ভদ্রলোক যে ঘরে ঘুমিয়েছিলেন সেটাই তার শোয়ার ঘর। ওই ঘরে ঢোকার জন্য ওই একটা রাস্তা ছাড়া অন্য আর কোনো রাস্তা নেই। পরদিন সকালে কাজের লোকটি বাড়িতে যখন আসে তখন নিচের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সে অনেকক্ষণ ডাকাডাকি করে। ভদ্রলোকের নাকি অনেক সকালে উঠে যাওয়ার অভ্যাস, কিন্তু ডাকাডাকিতে কাজ না হওয়ার জন্য কাজের লোকটি সামান্য ভয় পেয়ে আশেপাশের লোকেদের ডেকে আনে। ওরা দরজা ভাঙার আগেই পুলিশে টেলিফোন করেছিল। পুলিশ মানে আমরা যাওয়ার পরেই দরজাটা ভাঙা হয়। তাই দরজা যে ভেতর থেকে বন্ধ ছিল সেটা আমরাও জানি। আমরা দরজা ভাঙার সময় সেখানেই ছিলাম। নিচের ঘরের দরজা, এমনকি ভদ্রলোকের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই বাইরে থেকে কেউ ভেতরে ঢুকে যে কাজটা করবে তার কোনো সম্ভাবনা নেই। অন্তত আমাদের তো তাই মনে হয়েছে। ওই ঘরে ঢোকার কোনো গুপ্ত রাস্তা থাকার সম্ভাবনাটা আমাদের মাথাতেও এসেছিল, কিন্তু ঘরের দেওয়াল মেঝে সবকিছু পরীক্ষা করেও আমরা কিছুই পাইনি খুঁজে। দেখলে অমরজিৎ, তোমায় বলেছিলাম না, দাসবাবুর কাছ থেকে সমস্যাটা শুনলে তারপরেই কিছু একটা ধারণা করা যাবে।
আমরা আন্দাজ করছিলাম অন্তত সবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, কিন্তু সেটা বন্ধ ছিল ভেতর থেকে। তার মানে যদি কেউ বাড়ির ভেতরে এসে থাকে আর ওই ঘরে ঢুকে থাকে, তাহলে তাকে অন্য পথে বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু এমন কাজ করবেটাকে? আমি জানি নিখিলেশবাবু, আপনি ভূত বিশ্বাস করেন না, কিন্তু কাজের লোকটি আমাদের একটা অদ্ভুত কথা বলেছে। সে ওই বাড়িতে সকালে একবার আসে, দুপুর পর্যন্ত কাজ করে চলে যায়, আবার বিকেলের দিকে এসে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজকর্ম করে যায়। কিন্তু সন্ধ্যেবেলার দিকে তার বারবার মনে হয়েছে ছাদের উপর কেউ যেন হাঁটা চলা করছে। বারবার তার মনে হতো বাড়ির বাইরের দিকেও অন্ধকারে কারা যেন রয়েছে। সে একটু ভীতু প্রকৃতির। সে বারবার বলছে এই কাজটা ভূত ছাড়া নাকি অন্য কেউ করতেই পারে না, বন্ধ ঘরের মধ্যে একমাত্র ওই ভূতই ভেতরে আসতে পারে। দেখুন দাসবাবু, আপনার কথার সাথে কাজের লোকের কথার মিল থাকলেও ভূত যদি ঘরের ভেতরে আসেও, তাহলে তাকে সূঁচ দিয়ে খুন করতে হবে কেন? না না, এই ব্যাপারটা তো ঠিক মিলছে না। দেখুন দাসবাবু, ভূতে আমি বিশ্বাস করি না। যদি বিশ্বাস করি তাহলেও যে মানুষ একবার মরে গেছে সে আবার পৃথিবীতে ফিরে আসবে, এটা হতে পারে না। মানুষ বেঁচেই থাকে অনেক কষ্ট করে। এই যেমন আমাদের কথাই ধরুন, সারাদিন খুনি, অপরাধী, ষড়যন্ত্র, চক্রান্ত এইসব নিয়েই কাজ করতে হয়। আমার কাছ থেকে কথা শুনে তাকে সে সমস্ত লিখতে হয়, তারপর প্রকাশকের সাথে কথা বলে লেখা বই বার করা, এ বড় ঝামেলা। তাই একবার যে মরে গেছে সে আবার ফিরে আসবে সে কথা আমার বিশ্বাস হয় না। আমি জানি আপনি এসব বিশ্বাস করেন, কিন্তু শক্ত কোনো কারণ নেই দাসবাবু। দেখুন নিখিলেশবাবু, ভদ্রলোকের ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করেছি। ভদ্রলোকের ব্যাপারে আশেপাশের লোকেরাও খুব বেশি কিছু জানেন না। মাত্র 10-12 বছর আগে ভদ্রলোক এখানে এসে থাকতে শুরু করেছেন। ওই বাড়িটা তিনি তৈরি করেছেন। তার ছেলেও আছে, সে ছেলে বাইরে থাকে, দেশের বাইরে নয়, শহরের বাইরে। কি যেন একটা বড় কোম্পানিতে সে কাজ করে, আর বছরে একবার ছুটিতে বাড়িতে আসে। তার সেই ছেলেকেও খবর পাঠানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সে চলে আসবে বলেছে। কিন্তু আমরা এখন কি করি বলুন তো নিখিলেশবাবু? মৃতদেহ তো মর্গে রয়েছে। ডাক্তারের কথা, ওই সূঁচ ঘাড়ের এমন একটা জায়গায় ঢুকেছে তাতে তার শরীরের সমস্ত নার্ভ নাকি অকেজো হয়ে গেছে, আর সেই কারণেই শরীরের রক্ত চলাচল কিংবা অন্য কিছু একটা বন্ধ হয়ে তার মৃত্যু ঘটেছে। নিখিলেশ দুটো হাত মুখের সামনে জড়ো করে চুপ করে বসেছিল। দাসবাবু চুপ করে নিখিলেশের দিকে তাকিয়ে রয়েছে। আমিও কোনো কিছু বুঝে উঠতে না পেরে চুপ করেছিলাম। নিখিলেশ বলল, ব্যাপারটা কিন্তু বড় অদ্ভুত। ভদ্রলোক 10-12 বছর হলো এখানে এসেছেন, আর তার ছেলে থাকে বাইরে। তার মানে ভদ্রলোক বাড়িতে একাই থাকেন। আচ্ছা, তিনি কাজকর্ম কি করতেন সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন? না নিখিলেশবাবু, কাজের লোকটির কাছ থেকে জানা গেছে যে ভদ্রলোক কাজকর্ম তেমন কিছু করতেন না, কিন্তু তার নাকি অনেক টাকা। সেই টাকাতেই নাকি তিনি বাড়িতে বসেই খেতেন। তাছাড়া তার ছেলে বাইরে কাজ করে, তবে ছেলের কাছ থেকে তিনি একটা টাকাও নিতেন না। ছেলের সঙ্গে বাবার সম্পর্ক যে খুব একটা ভালো ছিল সেটাও কিন্তু নয়, তবে বাবা নাকি ছেলের সাথে প্রতিদিন টেলিফোনে কথা বলতেন। এরকম কিছু কথা কাজের লোকটির কাছ থেকে জানা গেছে, তবে কাজের কিছু জানা যায়নি। ভদ্রলোকের কোনো শত্রুর ব্যাপারে কিংবা তার সাথে কারোর কোনো ঝামেলা হয়েছিল কি না সেসবও জানা যায়নি। আর ভদ্রলোক সারাদিন বাড়িতেই থাকতেন, তার সাথে কারোর শত্রুতা হবে কি করে? বাইরের সমস্ত কাজ ওই কাজের লোকটি করত, বাজার করে আনা থেকে বাকি সমস্ত কাজ। ভদ্রলোক মাঝে মাঝে ব্যাংকে যেতেন টাকা তুলে আনতেন, ব্যাস ওইটুকুই। ব্যাপারটা অদ্ভুত। ভদ্রলোকের সাথে কারো কোনো শত্রুতাও নেই, তিনি বাড়ির বাইরেও কোথাও যান না, একমাত্র ব্যাংক ছাড়া। তারপরেও তাকে এভাবে খুন করলো কে? খুনের মোটিভটাই বা কি? ঘর থেকে কিছু চুরিও হয়নি। আচ্ছা, ঘর থেকে যে চুরি হয়নি সেই ব্যাপারে আপনি নিশ্চিত? চুরি হওয়া তো অনেক দূরের ব্যাপার। ঘরের সমস্ত কিছুই আগের মধ্যে যথাস্থানে রয়েছে। ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন নেই যাতে মনে হয় ঘরের মধ্যে কেউ ঢুকেছিল। কিন্তু নিখিলেশ, কেউ তো ঘরে এসেছিল, সে ভদ্রলোক ঘুমিয়ে পড়ার পরেই হোক কিংবা আগেই হোক। ওই সূঁচটা তার বিছানায় নিজে থেকে তো আর চলে আসেনি। আর যদিও আসে, তাহলে সূঁচটা এমনভাবে থাকবে যাতে ভদ্রলোক ঘুমানোর সাথে সাথে তার ঘাড়ের কাছে গিয়ে পড়বে। এটা তো আর বিশ্বাস করা যায় না। সেটাই তো অমরজিৎ, ভদ্রলোকের ছেলের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। কিন্তু ছেলে বাবাকে খুন করতে চাইবে কেন? তার মোটিভ কি? তাহলে কি বাবার সমস্ত সম্পত্তি পাওয়ার জন্যই সে?
কিন্তু দাসবাবুর কথায় ছেলে ভালো জায়গাতে কাজ করে, বছরে একবার বাড়িতে আসে, তাহলে সে এমনটা করতে চাইবে কেন? ভদ্রলোকের কি আর কোনো আত্মীয় বা পরিবারের সদস্য রয়েছে? এখানেও একটা খটকা রয়েছে নিখিলেশবাবু। কাজের লোকটি জানিয়েছে সে প্রায় 11 বছরের বেশি ও বাড়িতে রয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে একমাত্র ভদ্রলোকের ছেলে ছাড়া আর কাউকে সে দেখতে পায়নি। ছেলেটি নিপাট ভদ্র ভালো মানুষ, যতবারই এসেছে কাজের লোকটির সাথে খুব ভালো ব্যবহার করেছে। এমনকি বাড়ি ফেরার সময় তার বাবার জন্য যেমন অনেক কিছু নিয়ে আসতো, তেমনি কাজের লোকটির জন্যও নিয়ে আসতো। কাজের লোকটিকে কাকা ছাড়া কথা বলতো না। ছেলেটি নাকি তার বাবার মৃত্যুর কথায় বেশ আঘাত পেয়েছে, তাই তাড়াতাড়ি কাজ ছেড়ে আশা করছি আজকের মধ্যেই সে চলে আসবে এখানে। আচ্ছা, যেই ভদ্রলোক মারা গেছেন তার নামটা কি? কাজের লোকটির কাছ থেকে এবং তার সমস্ত পরিচয়পত্র থেকে জানা গেছে ভদ্রলোকের নাম শ্যামাকান্ত রায়, ভদ্রলোকের ছেলের নাম রমাকান্ত রায়। কিন্তু একটা ব্যাপার আমি এখনো বুঝতে পারছি না নিখিলেশবাবু, ভদ্রলোক কোনো কাজ করেন না, অথচ তার কাছে এত টাকা। তিনি বাড়িটা নিজে তৈরি করিয়েছেন, তারপর কাজের লোকটির কাছ থেকে জানা গেছে ছেলেকে তিনি নিজে পড়াশোনা শিখিয়েছেন। ভদ্রলোকের স্ত্রীকে কাজের লোকটি কখনোই দেখেনি। তার বাড়িতে একটি ছবি রয়েছে, তা দেখে বোঝা যায় ভদ্রলোকের স্ত্রী আগেই মারা গেছেন। কিন্তু ভদ্রলোকের বাড়ির ছাদের উপরে কাজের লোকটি মাঝে মাঝে যে পায়ের শব্দ শুনতে পেত কিংবা আশেপাশে যাদের ঘুরে বেড়াতে দেখতে পেত, তাহলে তারা কারা? নিখিলেশ চিন্তিত মুখে বলল, কেসটা আপনি যতটা সহজ বলে ভাবছেন ততটা সহজ নয়। যেভাবে ভদ্রলোককে খুন করা হয়েছে ওভাবে খুব সহজে খুন করা সম্ভব না। আচ্ছা, আপনার মনে আছে বছর কয়েক আগে থানায় একবার পুরনো কেস ফাইল আপনি বার করেছিলেন কোনো একটা কারণে? আজ থেকে প্রায় 20 বছর আগের এমনই একটা খুনের ব্যাপারে আপনাদের একটা কেস ফাইল ছিল, যতদূর মনে পড়ছে এমনভাবেই খুন করা হয়েছিল, তাই না? দাসবাবু সামান্য অবাক হয়ে বললেন, নিখিলেশবাবু, আপনার মনে আছে, কিন্তু আমার তো তেমন কিছু মনে নেই। সে যাই হোক, আপনি বলছেন যখন, তাহলে একবার পুরনো কেস ফাইল আমার ঘেঁটে দেখতে হবে। কিন্তু এখন কি করা যায় বলুন তো নিখিলেশবাবু, আপনি কি যাবেন একবার? একবার তো যেতেই হবে, তবে আশা করি এখন বাড়িতে কাউকে পাবো না। কাজের লোকটিকে আপনারা সন্দেহের বশে থানায় আটকে রেখেছেন, আর ভদ্রলোকের ছেলে রমাকান্ত বাবু এখনো বাড়িতে ফিরে আসেননি। তিনি ফিরে এলে তারপর না হয় তার বাড়িতে যাওয়া যাবে। এখন আপনি ফিরে যান, এই কেসের ব্যাপারে আমি নিজেই একটু খোঁজ খবর করার চেষ্টা করি। ভদ্রলোকের নাম কি যেন বললেন? শ্যামাকান্ত রায়। ঠিকানাটা যদি আমায় একটু দিয়ে যান। দাসবাবু ভদ্রলোকের ঠিকানা টেবিলের সামনে রাখা ডায়েরিতে লিখে দিয়ে গেলেন। যাওয়ার আগে আরও একবার বলে গেলেন, নিখিলেশবাবু, কেসটা কিন্তু আপনাকেই নিতে হবে, না হলে যে উপর মহল থেকে আমায় কত কথা শুনতে হবে তা আপনি বুঝতে পারছেন না। আর আগের অপরাধীকে ধরার ব্যাপারে আমরা যথেষ্ট খোঁজ খবর চালাচ্ছি। আর এই ব্যাপারটায় তাহলে আমি আপনাকে কালকে একবার টেলিফোন করব। এখন চলি নিখিলেশবাবু। দাসবাবু বেরিয়ে যেতেই নিখিলেশ তার ইজি চেয়ারে শটান লম্বা হলো। তারপর একটু থেমে থেমে বলল, দেখেছ অমরজিৎ, একটা কেস শেষ হতে না হতেই আরো একটা কেস এসে পড়ল। যখনই মনে করি একটু ছুটি নিয়ে কোথাও ঘুরে আসবো, তখনই এমনটা হয়। এই নিয়ে কৃষ্ণার সাথে আরো একবার লাগবে গো। নিখিলেশের কথা শুনে আমি হেসে উঠলাম। আমি জানি নিখিলেশ বৌঠানকে কথা দিয়েছিল এইবার এই কেসটা শেষ হয়ে গেলে অন্তত দিন দুয়েকের জন্য আমরা কোথাও ঘুরতে যাব। কিন্তু তার আগেই দাসবাবু আর একটা কেস চাপিয়ে দিয়ে গেছেন। নিখিলেশ কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তিত হচ্ছিল না। সে যেন খুব গভীরভাবে কিছু একটা ভেবে চলেছিল। তাই বললাম, এই কি ভাবছো বলো তো মন দিয়ে? 20 বছর আগে একটা মৃত্যু হয়েছিল ঠিক এইভাবে, আর আজ প্রায় বছর 20 পরে আর একটা মৃত্যু এইভাবে। দুটোর মধ্যে কোনো না কোনো একটা সূত্র তো আছেই অমরজিৎ। ব্যাপারটা একবার ভেবে দেখো, এই 20 বছরের মধ্যে কোথাও কি এভাবেই খুন হয়েছে? সেটা আমাদের খুঁজে বার করতে হবে। আর এই শ্যামাকান্ত রায় আসলে কোথা থেকে এই শহরে এসেছিলেন সেটাও আমাদের জানতে হবে। কিন্তু সেটা কি করে জানা যাবে বলো তো? খুব সহজ একটা রাস্তা রয়েছে। আমি ঠিক এই কারণেই শ্যামাকান্ত বাবুর ছেলে রমাকান্ত বাবু বাড়িতে ফেরার পর তার বাড়িতে যেতে চাইলাম।
রমাকান্তবাবু বাইরে রয়েছেন, অর্থাৎ তার বয়স যদি খুব কম মনে করি তাহলেও অন্তত 24-25 বছরের বেশি হবে, অর্থাৎ 12 বছর আগে রমাকান্তবাবু সেখানেই ছিলেন যেখানে শ্যামাকান্তবাবু থাকতেন। তাই তার কাছ থেকে জানা যাবে কিছু কথা। আমাদের অপেক্ষা করতে হবে অমরজি, তবে এই সময়টা আমি নষ্ট করতে চাই না। শোনো, আমি একটু বেরোচ্ছি, আশা করছি বিকেলের মধ্যেই ফিরে আসবো। যদি কৃষ্ণা কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে আমি থানায় যাচ্ছি, ঠিক আছে? হঠাৎ করেই নিখিলেশ উঠে পোশাক বদল করে বেরিয়ে গেল। আমি তাকে কিছু বলার সুযোগই পেলাম না। যাওয়ার আগে নিখিলেশ আরও একবার বলল, মনে থাকে যেন, কৃষ্ণা যদি জিজ্ঞেস করে তাহলে বলবে আমি কোথায় যাচ্ছি, থানায় যাচ্ছি। আর নতুন কেসের ব্যাপারে কোনো কথাই কিন্তু তুমি বলবে না কৃষ্ণাকে, ঠিক আছে? নিখিলেশ বেরিয়ে গেল। আমি আর সে ঘরে বসে থেকে কি করব, তাই পাশের ঘরে চলে গেলাম। আগের কেসের ব্যাপারটা লিখতে শুরু করেছিলাম, তাই সেটাই ধরলাম। আমি জানি নিখিলেশ যখন বিকেল হবে বলেছে তখন অন্তত দুপুরের দিকে ছাড়া সে ফিরবে না। নতুন কেস হাতে এসেছে, আর নিখিলেশ যখন সন্দেহ করেছে যে এই কেসের ব্যাপারে নিখিলেশ নিজেও কিছুটা জানে, তাহলে সে এই ব্যাপারে খোঁজ খবর তো নেবেই। সেদিনটা আর কিছুই ঘটল না। পরদিন সকালে নিখিলেশ আমার ঘরে এসে বলল, শ্যামাকান্তবাবুর ছেলে রমাকান্তবাবু কাল রাতে বাড়ি ফিরেছেন, তার সাথে একবার কথা বলতে যেতে হবে। তোমার খবরটা কে দিল, দাসবাবু নাকি? নিখিলেশ আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, কিছু কিছু খবর রাখতে হয় বুঝলে। দাসবাবুর উপর পুরোপুরি কোনো কেসে যে আমি ভরসা করি না সেটা তো তুমি জানোই। আমার যে চারদিকে চোখ রয়েছে তা তোমার চেয়ে আর ভালো কে বলতে পারবে। আমরা একটা ভাড়ার গাড়িতে চেপে গিয়ে পৌঁছলাম শ্যামাকান্তবাবুর বাড়িতে। যদিও শ্যামাকান্তবাবু এখন আর বেঁচে নেই, তার ছেলে রমাকান্তবাবু বাড়িতে আছে, তার সাথেই আমাদের কথা বলতে হবে। গাড়িতে ওঠার পর থেকে নিখিলেশ আমায় একটা কথাও বলেনি। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু নিখিলেশ আমায় চুপ করিয়ে দিয়েছিল। পরে গাড়ি থেকে নেমে গাড়িওয়ালাকে ছেড়ে দিয়ে বাড়িতে ঢোকার আগে বলল, অমরজিৎ, তুমি বুঝতে পারছো না এই কেসটা কতটা কঠিন হতে চলেছে। অনেক কিছুই আমি এর মধ্যে জানতে পেরেছি, তবে সেগুলো তোমায় পরে বলবো। ভেতরে গিয়ে তুমি নিজে থেকে কোনো কথা বলবে না, তোমার যা বলার আছে সেটা আমি তোমায় যখন বলতে বলবো তখনই বলবে, মনে থাকবে? আমি জানি নিখিলেশ মাঝে মাঝে আমায় এভাবেই বলে, তবে সে যে কী কারণে বলে সেটা আমি পরে বুঝতে পারি। আসলে দেখা যায় মাঝে মাঝে নিখিলেশ এমন কোনো তথ্য যাকে জেরা করছে তাকে বলে দিতে চায় না, যেটা আমি মুখ ফসকে বলে ফেলি, তাতে কেসের সমস্যা হয়। ঘরের দরজার কাছে এসে কড়া নাড়তে ভেতর থেকে একজন বলে উঠলেন, কে? রমাকান্তবাবু, আমি নিখিলেশ। সকালে আপনার সাথে কথা হয়েছিল, আপনি বলেছিলেন আমায় আসতে। ভেতর থেকে কোনো গলার স্বর শোনা গেল না, তার বদলে একটা পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো দরজার দিকে। একটু পরেই দরজা খুললেন এক ভদ্রলোক। তার পরনে একটা ফুল প্যান্ট, গায়ে একটা জামা, হাত কাটা জামাটায় ভদ্রলোককে বেশ মানিয়েছে। তার গায়ের রং ফর্সা, চোখে একটা চশমা, মাথার চুল মাঝারি ধরনের, নাকের তলায় একটা গোঁফ, আর গালে হালকা চাপ দাড়ি। ভদ্রলোকের মুখটা দেখে কিন্তু কেমন বিষণ্ণ মনে হলো। তিনি বললেন, ও আচ্ছা, নিখিলেশ বাবু, আসুন আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি কখন আসবেন? বুঝতেই পারছেন এখন গোটা ব্যাপারটা নিয়ে আমি যেভাবে চিন্তিত হয়ে রয়েছি, আপনি ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িটা দোতলা, নিচের তলায় পাশাপাশি দুটো ঘর, সামনে বসার জন্য একটা খোলা জায়গা। এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। দেখে মনে হলো দোতলাতেও পাশাপাশি দুটো ঘর রয়েছে। তার এক পাশের সিঁড়ি উঠেছে ছাদের কাছে। টেলিফোনে আপনাকে একটা কথা বলেছিলাম, এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে পুলিশ ছাড়া আর অন্য কারোর সাথে আপনি কথা বলবেন না, তাতে কিন্তু আপনারও প্রাণের ভয় রয়েছে। কিন্তু আমার ক্ষতি কেউ কেন করতে চাইবে বলুন তো? আর তাছাড়া বাবার ক্ষতি যে কেউ করতে চায় সেটাই তো আমি ভাবতে পারছি না। আমরা ততক্ষণে সামনের চেয়ারে বসেছিলাম। ভদ্রলোক বসলেন আমাদের উল্টো দিকের চেয়ারে। তারপর চোখের চশমাটা খুলে টেবিলের একপাশে রেখে দুটো হাত মুখের কাছে জড়ো করে আগের মতোই বললেন, আমি ভাবতে পারছি না নিখিলেশ বাবু, বাবার বেঁচে নেই। বাবাকে যে কে খুন করতে পারে সেটাই বুঝতে পারছি না। ভবানী কাকাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু ভবানী কাকা বাবার খুন করতে পারে না আমি জানি। ভবানী কাকাকে তো আর আমি আজ থেকে দেখছি না। ভবানী কাকা এমন করবে না নিখিলেশ বাবু।
সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না রমাকান্ত বাবু। আসলে পুলিশ তার কাজ করছে, তবে ভবানী যদি কোনো দোষ না করে থাকে তাহলে আশা করি তার কোনো শাস্তি হবে না। সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, একটু মনে করে সেগুলোর উত্তর দিতে হবে ভালোভাবে। আপনি বলুন নিখিলেশ বাবু, আমি এ শহরে থাকি না, কিন্তু এখানে মাঝে মাঝেই এসেছি। তা আপনার ব্যাপারে আমি অনেকবার শুনেছি। বাবার মৃত্যুর খবরটা শুনে আমি আসলে পুলিশকে বলেছিলাম আপনার সাহায্য নেওয়ার কথা, নাহলে আমি ফিরে এসে আপনার কাছে যেতাম। তার আগেই পুলিশ আপনাকে এই কেসে নিযুক্ত করেছে। একদিক থেকে ভালোই হয়েছে, কিন্তু আপনি কি কিছু বুঝতে পারছেন নিখিলেশ বাবু? একটা ব্যাপার আমি কিন্তু আন্দাজ করতে পারছি রমাকান্ত বাবু, আপনার বাবাকে যারা খুন করেছেন তাদের সাথে আপনার বাবার কোনো একটা সম্পর্ক তো আছেই। তবে আপনাদের কাজের লোক ভবানী জানিয়েছে আপনার বাবা বাইরে কোথাও যেতেন না, একমাত্র ব্যাংক ছাড়া। তাই সেক্ষেত্রে এখানে আপনার বাবার নতুন কোনো শত্রু তৈরি হওয়াটা সম্ভব নয়। তার মানে আপনার বাবার এই শত্রু অনেক পুরনো। আচ্ছা, আপনারা তো 12 বছর আগে এখানে এসেছেন, তার আগে আপনারা কোথায় থাকতেন? 12 বছর আগে আমি যখন এখানে আসি তখন আমার বয়স অনেক কম। তখন আমরা থাকতাম কৃষ্ণনগরের কাছে। কৃষ্ণনগর এখন অনেকটা উন্নত হয়েছে, তবে তখন একটা গ্রাম্য এলাকা ছিল। আর আমার বাবা ব্যবসার কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকতো। মাসে কয়েকদিনের জন্য বাড়িতে ফিরত, তবে যখনই ফিরত তখনই আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসতো। সেখানে আমরা অনেকেই থাকতাম, আমার কাকা আর আমার কাকার স্ত্রী, আমার 2 ভাই, সবার জন্যই বাবা কিছু না কিছু নিয়ে আসতো। আমার বাবা ফিরে এলে সেই সময়টা আমাদের খুব আনন্দ হতো নিখিলেশ বাবু। তারপর সেদিন রাতে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। রমাকান্ত বাবুর চোখে কেমন যেন একটা ভয় দেখা গেল। নিখিলেশ আর আমি চুপ করে বসে রইলাম। তিনি সামনের দিকে তাকিয়ে যেন কিছু একটা দেখার চেষ্টা করলেন। তারপর বললেন, সেদিন ছিল বৃষ্টির রাত। বাবার সেদিন ফিরে আসার কথা ছিল। আমি আর মা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু কিছুই হলো না। বাবা তখনও ফিরল না। তারপর আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম মায়ের কোলে। ওপরের ঘরের বাকিরাও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। মা জেগেই বসেছিল। যতদূর মনে হয় দরজায় একটা শব্দ হয়েছিল। মা ভেবেছিল বাবা ফিরে এসেছে। আমায় বিছানার ওপর রেখেই মা দরজা খুলতে যায়। দরজা খোলার সাথে সাথেই একটা বন্দুকের শব্দ আর মায়ের চিৎকার। গুলির শব্দ শুনে উপর থেকে সকলে ছুটে আসতে শুরু করে। আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে বসি। ভয়ে ভয়ে দরজার দিকে তাকিয়ে দেখতে পাই কেউ দাঁড়িয়ে রয়েছে। তার গোটা মুখে একটা কালো কাপড় বাঁধা। লোকটা আমায় মারার জন্য বন্দুক তুলেছিল। আমি কেমন যেন একভাবে বসেছিলাম বিছানার ওপরে। বন্দুকের গুলিটা বোধহয় আমার দিকেই ছুটে আসতো। ঠিক তখনই বাইরের দিক থেকে কে যেন ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপরে। লোকটা মাটিতে পড়ে গেল, আর বন্দুকের গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের অন্য পাশে গিয়ে লাগলো। তারপর বাইরে ধস্তাধস্তি, কাকিমার চিৎকার, আমার 2 ভাইয়ের চিৎকার, চেঁচামেচি। তারপর যেন কেউ ছুটে পালিয়ে গেল। আমি ভয়ের চোটেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন শুনলাম মা আর বেঁচে নেই। বাবাকে দেখতে পেলাম বাড়ির এক পাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমার জ্ঞান ফিরে আসতে আমায় কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। তখন আমার বয়স কত হবে, ওই মনে করুন 10 থেকে 12 বছর। তখন সমস্ত কিছু বোঝার মতন উপায় ছিল না আমার। বাবা কাকাদের বলেছিল বাবার ব্যবসার কাজে কোনো এক শত্রু হয়েছিল, সেই এই কাজ করেছে। তবে পুলিশে জানিয়েও কোনো লাভ হয়নি। তারা কাউকেই খুঁজে পায়নি। আর গ্রামে এমন একজন পিস্তল নিয়ে আমাদের বাড়িতে কাউকে মারতে আসবে না। নিশ্চয়ই সেই লোকটা বাইরে থেকে এসেছিল। বাবা আর কাকাদের সাথে না কোনো সম্পর্ক রাখতে চাইলেন না। তারা থাকতে কেউ বাড়িতে এসে মাকে খুন করে গেল, এটা বোধহয় বাবা মেনে নিতে পারেনি। তাই বাবা আমায় নিয়ে কৃষ্ণনগর থেকে প্রথমে চলে এসেছিল ব্যারাকপুরের কাছে। সেখানে আমরা বছরখানেক ছিলাম। তারপর সেখান থেকে চলে আসি এখানে। বাবা যখন এই জায়গাটা কেনেন তখন এখানে একতলা একটা বাড়ি ছিল। তারপর সেই বাড়িটা ভেঙে বাবা নিজেই এই বাড়িটা তৈরি করে। বাড়িটা দেখলে আপনি বুঝতেই পারবেন যে এটা প্রায় ওই 10-11 বছর আগে তৈরি।
আর যে কাজের লোকের কথা আপনি বললেন তাকে আমি ছোট থেকেই ভবানী কাকা বলে ডাকি। তখন থেকে সে আমাদের বাড়িতে রয়েছে। বাবার পরে আমি যদি কাউকে নিজের কাছের মানুষ বলে দাবি করতে পারি তাহলে সেটা ভবানী কাকাই। নিখিলেশ একভাবে রমাকান্ত বাবুর সমস্ত কথা শুনে চলল। তারপরে বলল, এরপর আপনার বাবার সাথে আপনার ওই বিষয় নিয়ে কোনো কথা হয়নি? কখনো আপনার বাবার কিসের ব্যবসা ছিল, কিংবা তার এমন কে শত্রু থাকতে পারে যে আপনার মাকে খুন করতে পারে, এইসব? আমি তখন অনেক ছোট, এসব ব্যাপারে তেমন কিছু বুঝতাম না। মনে আছে অনেক সময় রাতের বেলা বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতে থাকতে মায়ের কথা বলতাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। তবে যত বড় হতে লাগলাম তত বুঝতে পারলাম আসলে বাবার ব্যবসায়ের কোনো শত্রুই কাজটা করেছে। বাবা বলতো তিনি যা ব্যবসা করেন তাতে অনেক টাকা থাকলেও প্রাণের ঝুঁকি রয়েছে। আমার মনে হয়েছিল বাবা পুলিশের কোন একটা কাজকর্ম করেন। অনেক সময় থাকে না ওই নিখিলেশ বাবু পুলিশের গুপ্তচরের কাজ, আমারও ওই তেমনটাই মনে হতো। এক মিনিট, আপনার মনে হতো? তার মানে এখন মনে হয় না? যত বড় হতে লাগলাম তত দেখলাম বাবা আমায় তার কাছে রাখতে চায় না। বাবা আমায় বোর্ডিং এ রেখে পড়াশোনা শেখায়। মাসে একবার আমি বাড়িতে আসতাম, তারপর চলে যেতাম। আমি যখন পড়াশোনা শেষ করে পাটনায় কাজটা পাই তখন আমি সেখানে যেতে চাইনি। বাবাকে একা ছেড়ে সেখানে যাওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু বাবা আমায় জোর করে সেখানে পাঠিয়ে দিয়েছিল। বারবার মনে হতো বাবা আমায় নিয়ে যেন ভয়ে ভয়ে থাকে। বাবা আমায় সবসময় তার থেকে দূরে রাখতে চায়। আর তাই আমার মনে হতো বাবা আসলে কোনো অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত। আর সেই কারণেই আমার মাকে আমায় হারাতে হয়েছিল। বাবাকে এই কথা বারবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বাবা আমায় কিছুই বলেনি। আর ঠিক এই কারণেই বাবার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তবে দূরত্ব তৈরি হোক আর যাই হোক, বাবা ছাড়া আমার যে আর কেউ ছিল না নিখিলেশ বাবু। অনেক বছর আগে, প্রায় 4 বছর আগে বাবা জানিয়েছিল কৃষ্ণনগরে আমার কাকা এবং তাদের পরিবারের সবাই হঠাৎ একদিন মারা গেছে। তাদের খাবারে নাকি কোনোভাবে বিষ মিশে গিয়েছিল। তাদের সবাই একভাবেই মারা গেছে। তারপর থেকে যে আমাদের কেউ ছিল না তা তো বুঝতেই পারছেন। এখন বাবাও চলে গেল, আমি একদম একা হয়ে গেলাম নিখিলেশ বাবু, একদম একা। রমাকান্ত বাবুর কথা শুনে একটা ব্যাপার কিন্তু বুঝতে পারছিলাম। নিখিলেশ যে আমায় বলেছিল কেসটা অতটা সহজ হবে না, সেটা এই সব কিছুর সাথে যে শ্যামাকান্ত বাবুর একটা অতীত জড়িয়ে আছে সেটাও এবার কেমন যেন স্পষ্টভাবে বুঝতে পারছিলাম। নিখিলেশ বলল, আচ্ছা রমাকান্ত বাবু, আপনার বাবা আপনাকে অতীতের কোনো কথাই কখনো বলেনি? এসব নিয়ে আমার সাথে বাবার একবার খুব ঝামেলা হয়েছিল। তখন বাবা বলেছিল তার জীবনের একটা কালো অতীত রয়েছে, সেই অতীতটা তিনি কখনোই আমার সামনে আনতে চান না, তাতে তার চেয়ে বেশি আমার বিপদ হতে পারে। তাই আমিও আর তাকে জোর করিনি। বাবা যাই করুন না কেন, মা মারা যাওয়ার পর থেকে আমায় কখনো মিথ্যে কথা বলতেন না। তবে বাবা যেটা বলতে চাইতেন না সেটা আমি তার কাছ থেকে আর জানার চেষ্টা করতাম না। একটা ধারণা কিন্তু আমি করতে পারছি রমাকান্ত বাবু, আজ থেকে 20 বছর আগে এই শহরে ঠিক একইভাবে একটা খুন হয়েছিল, যেমন ভাবে খুন হয়েছেন আপনার বাবা। আর আপনার বাবা ব্যবসার কাজে বাইরে থাকতেন, এমনটা হতেই পারে যে তিনি যে ব্যবসা করতেন সেটা সহজ পথে নয়। আপনার বাবা 12 বছর আগে এখানে এসেছেন, অথচ তারপর থেকে তাকে কখনোই কোনো কাজকর্ম করতে হয়নি। তার মানে তার কাছে এত টাকা আছে যাতে তিনি বাকি জীবনটাও বসে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু এত টাকা তার কাছে এলো কোথা থেকে? রমাকান্ত বাবু অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বললেন, বাবা বলতেন তার জমানো বেশ কিছু টাকা রয়েছে, আর তিনি কিছু টাকা ব্যাংকে রেখেছেন। তার সুদ থেকে যা টাকা আসে তাতেই আমাদের চলে যায়। তবে টাকা পয়সার ব্যাপারে না আমি কখনোই খুব বেশি কিছু জানতে চাইনি। ভুল করেছেন রমাকান্ত বাবু, ভুল করেছেন। আমার মনে হয় আপনার বাবা কোনো একটা বড় ষড়যন্ত্রকারী দলের সাথে জড়িয়ে পড়েছিলেন, আর সেই কারণেই আপনার মাকে খুন হতে হয়েছিল। আর আপনার মায়ের খুনের পরে আপনার বাবা আপনাকে নিয়ে পালিয়ে এসেছিলেন কৃষ্ণনগর থেকে। তিনি হয়তো ভেবেছিলেন এখানে তাকে কেউ খুঁজে পাবে না, হয়তো এত বছর পরে আপনার বাবাকে তারা খুঁজে পেয়েছিল, কিংবা এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আচ্ছা, এই বাড়িতে থাকতে থাকতে আপনার কখনো মনে হয়েছিল যে এই বাড়িতে ছাদে কেউ হেঁটে চলেছে, কিংবা আশেপাশে কেউ নজর রেখে চলেছে? না, তবে একটা ব্যাপার শেষবার, মানে অর্থাৎ আগের বছর আমি যখন এসেছিলাম তখন বাড়ি থেকে বাইরে বেরোলেই মনে হতো কেউ যেন নজর রেখে চলেছে আমার উপরে। ব্যাপারটা ঠিক বলে আপনাকে বোঝাতে পারবো না।
আমার মনের ভুল হতে পারে, কিন্তু আগের বছর যখন এসেছিলাম তখন বাবা আমায় এখানে খুব বেশি দিন থাকতেও দেয়নি। খুব তাড়াতাড়ি আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। তাই ফিরে যাওয়ার পরে বাবার ওপর রাগ করে কয়েকদিন কথা বলিনি ভালোভাবে। আপনার বাবার সাথে আপনার প্রায় কথা হতো টেলিফোনে। সম্প্রতি, অর্থাৎ আপনার বাবা মারা যাওয়ার আগে আপনাকে তিনি এমন কিছু বলে গিয়েছিলেন যাতে আপনার সন্দেহ হয়, কিংবা এমন কথা যা তিনি সচরাচর বলেন না? রমাকান্তবাবু এই কথায় কেমন যেন চমকে উঠলেন। তারপরে বললেন, ওহো, এই কথাটা আমি একদম ভুলে গিয়েছিলাম নিখিলেশ বাবু, এবার মনে পড়েছে। দুদিন আগে বাবার সাথে আমার শেষবার কথা হয়েছিল, আর মৃত্যুর আগের দিন আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই কথা বলতে পারিনি। আমার বাবা বলেছিলেন, পাপের শাস্তি সবাইকেই পেতে হয়, পাপের শাস্তি। আর কিন্তু কিছু তিনি আমায় বলেননি। আর বলেছিলেন, তার যদি কিছু হয়ে যায় তাহলে তার দোতলার ঘরে, যে ঘরটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, সেই ঘরে একটা আলমারি আছে। সেই আলমারিটাকে সরিয়ে তার পেছনের দিকে একটা ছোট মতন হাতল আছে। সেই হাতলটা ধরে টানলে সেখানে একটা ছোট বাক্স পাওয়া যাবে। তার মানে তিনি বুঝতে পেরেছিলেন এমন কিছু একটা হতে চলেছে যাতে তার বিপদ আছে। একবার চলুন তো, আপনার যদি আপত্তি না থাকে দোতলার সেই ঘরটা একবার আমি দেখব। আমরা তিনজনে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় গেলাম। তারপর যে ঘরটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, সেই ঘরের দরজা রমাকান্তবাবু খুললেন। ঘরে ঢুকে দেখা গেল এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে রাখা রয়েছে কিছু পরিত্যক্ত জিনিসপত্র, একটা টেবিল, একটা পায়া ভাঙা চেয়ার, আর তাছাড়া কিছু কাগজপত্র রাখা। ঘরের একদিকে একটা পুরনো ধুলো পড়া আলমারি রাখা রয়েছে। রমাকান্তবাবু আর নিখিলেশ মিলে হাত লাগিয়ে আলমারিটা সরালো। ঘরের মধ্যে আলোটা জ্বালাতে আলমারির পেছনের দিকে দেওয়ালের কাছে একটা আংটা দেখা গেল। আর শুধু তাই নয়, সেই আংটার সাথে একটা কাঠের ছোট দরজা মতোও রয়েছে। রমাকান্তবাবু আমাদের দিকে তাকালেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তিনি বেশ উত্তেজিত, তা বোঝা যাচ্ছিল। নিখিলেশ বলল, চিন্তা নেই রমাকান্তবাবু, চিন্তা নেই। আপনার বাবা যখন এটা খুলতে বলেছে তাহলে এর মধ্যে এমন কিছু থাকবে না যাতে আপনার বিপদ হতে পারে। আপনি নিশ্চিন্তে খুলুন। ঘরের চারপাশের ধুলো রয়েছে, তবে ওই কাঠের দরজাটায় কিন্তু তেমন ধুলো লেগে নেই। চারপাশে একটু মাকড়সার জাল রয়েছে। দরজাটা ধরে বারবার টানাটানি করেও কিন্তু খোলা গেল না। তারপরে নিখিলেশ এগিয়ে গিয়ে দরজার সেই আংটাটা ধরে একবার টানল। তারপর যখন দেখলো খুলছে না, তখন কি মনে হতে আংটাটা ধরে একদিকে ঘোরাতে লাগলো। আর সেটা ঘোরাতেই দরজার গায়ে গোল মতো কি যেন একটা আস্তে আস্তে ঘুরে গেল। আর তার সাথে সাথে একটা খুট করে শব্দ। আর উত্তেজিত হয়ে আমিও খানিকটা সামনে এগিয়ে গেলাম। দরজা যেন খুলে বাইরের দিকে সামান্য বেরিয়ে এলো। এবার দরজা টানতেই সেটা খুলে একপাশে চলে এলো। রমাকান্তবাবুর কপালে দেখা দেওয়া ঘামটা এবার সারা মুখে জমতে শুরু করেছে। তার নিঃশ্বাস যেন দ্রুত হয়ে আসছে। আমিও সামান্য উত্তেজিত হয়ে ভাবছিলাম কি আছে ওর মধ্যে। নিখিলেশ কিন্তু দেখলাম অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে হাত ঢুকিয়ে দিল সেই ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে। আর তারপর টেনে বার করে আনলো একটা বাক্স। সেই বাক্সটা খুব একটা বড় নয়। ওই ছোট্ট খোপটার থেকে সামান্য ছোট বাক্সটা বার করে আনতেই বোঝা গেল সেই বাক্সটা বেশ পুরনো। বাক্সটা ভারী। সেটা দেখে রমাকান্তবাবুর মুখ থেকে বেরিয়ে এলো, এ কি নিখিলেশ বাবু? এই যে। নিখিলেশের মুখে কিন্তু অবাক হওয়ার কোনো ভাব নেই, যেন মনে হচ্ছিল সে এমন কিছু একটাই প্রত্যাশা করছিল। নিখিলেশ কিন্তু অবলীলায় বাক্সটা একপাশে সরিয়ে রেখে আরও একবার ভেতরে হাত ঢুকিয়ে দিল। তারপর বাইরে বেরিয়ে এলো একটা চামড়ার ব্যাগ। সেই ব্যাগটা খুলতেই সেই ব্যাগের মধ্য থেকে প্রথমে বেরিয়ে এলো একটা রিভলভার। তারপর বেরিয়ে এলো কিছু কাগজপত্র। নিখিলেশ কিন্তু বাক্সটাকে আর তেমন গুরুত্ব দিল না। চামড়ার ব্যাগ আর কাগজপত্রগুলো ভালো করে দেখতে লাগলো। দেখতে দেখতে তার মুখ থেকে একটাই মাত্র শব্দ বেরিয়ে এলো, মার্কাস। আমি আর রমাকান্তবাবু একসাথে নিখিলেশের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। এতদিন ধরে এই কেসটা যে পথে চলছিল সেটা শুধুমাত্র শ্যামাকান্তবাবুর মৃত্যুর রহস্য নিয়ে, কিন্তু এখন কেসটা যে অন্য পথে চলতে শুরু করবে সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম। রমাকান্তবাবুর গোটা মুখে এখন উত্তেজনায় ঘাম দেখা দিয়েছিল, তা স্পষ্ট বুঝতে পারছিলাম। ভদ্রলোকের নিঃশ্বাস
আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। ভদ্রলোক নিখিলেশের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেওয়ালের এক পাশটা ধরে হঠাৎ করেই মাটিতে বসে পড়লেন। নিখিলেশ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে রমাকান্তবাবুকে তুলে ধরতে ধরতে বলল, রমাকান্তবাবু, আপনি নিজেকে সামলান। আপনি এভাবে ভেঙে পড়লে কিন্তু হবে না। এখন আমাদের অনেক কিছু খুঁজে বের করতে হবে। আপনার বাবাকে কে খুন করলো, আর আপনার বাড়িতে এসব পাওয়া যাওয়ার পেছনের আসল কারণ কি, এর সমস্ত কিছু আমাদের বের করতেই হবে রমাকান্তবাবু। তাহলে কি আমার বাবা কোনো অসামাজিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন নিখিলেশ বাবু? তার ঘরে এই রিভলভার, এই কাগজপত্র, এসব কিছু দেখে তো আমার তেমনই ধারণা হচ্ছে। নিখিলেশ রহস্যময় গলায় বলল, শুধুমাত্র এগুলো থেকে যে কোনো একটা ধারণা করে নেওয়া মুশকিল রমাকান্তবাবু। এখন আমাদের অনেক কাজ করতে হবে। আপনি কতদিনের ছুটি নিয়ে এখানে এসেছেন? আমার কাজের জায়গা থেকে আমি প্রায় সপ্তাহ দুয়েকের ছুটি নিয়ে এখানে এসেছি। আমার কাজের জায়গায় সবই জানে, কিন্তু কেন বলুন তো? হবে না, আমার মনে হয় আপনাকে মাসখানেক এখানে থাকতে হবে। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আপনি এখানে মাসখানেক থেকে যান, তাহলে গোটা এই ব্যাপারটা আমরা খুঁজে বার করতে পারবো। আর আপনারও কিন্তু প্রাণের ভয় রয়েছে। যারা আপনার বাবাকে খুন করেছে তারা আপনাকেও ঠিক চিনতে পেরেছে। তাহলে আমাদের পরের পদক্ষেপ কি হবে? নিখিলেশ বাবু, আপনি বাবার খুনিকে খুঁজে বার করতে পারবেন তো? আর এই যে এত কিছু, এসবের সাথে বাবার সম্পর্ক কি? নিখিলেশ কাপড়ের ব্যাগটা নিজের হাতেই রাখল। সেই বাক্সটা আবার বন্ধ করে যেখানে ছিল সেখানে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, ওটা যেখানে আছে এখন সেখানেই থাক রমাকান্তবাবু। আমার মনে হয় না আপনার ওর ওপর বিন্দুমাত্র লোভ রয়েছে। আসুন আলমারিটা আগের জায়গায় রেখে দিই। আলমারি নিজের জায়গায় রেখে আমরা তিনজন উপরের ঘর থেকে বেরিয়ে এসে ঢুকলাম শ্যামাকান্ত বাবুর ঘরে। ঘরের মধ্যে সবকিছু আগের মতোই সাজানো গোছানো রয়েছে, তবে যে বিছানায় তার মৃতদেহ পড়েছিল সেই বিছানাটা আগের মতোই রয়েছে। নিখিলেশের কাছে জানতে পারলাম পুলিশ এই ঘরে কাউকে ঢুকতে বারণ করেছে, তাতে যে কোনো প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। নিখিলেশ আমাদের বাইরে দাঁড়াতে বলে ঘরের ভেতর ঘুরে এলো। বেশ কিছুক্ষণ ঘোরার পর নিজেই এসে দরজা বন্ধ করে দিয়ে দরজাটা ভালো করে পরীক্ষা করল। দরজাটা এখনো ভাঙা রয়েছে। আসলে তার ছিটকিনিটা ভাঙা। বাইরে থেকে ধাক্কাধাক্কির জন্য ভেতরে ছিটকিনি ভেঙে গেছে, তবে দরজাটা শক্ত কাঠের বলে দরজার কোনো ক্ষতি হয়নি। বাইরে থেকে দরজাটা আবার বন্ধ করে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, রমাকান্তবাবু, আপনি কৃষ্ণনগরে আপনাদের বাড়ি যেখানে ছিল সেই জায়গাটা ঠিক চিনতে পারবেন তো? হ্যাঁ নিখিলেশ বাবু, আসলে রাস্তাটা খুবই সহজ। কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপর। তাহলে খুব শিগগিরই আমাদের একবার কৃষ্ণনগর যেতে হবে। আপনি আমার সাথেই থাকবেন। তবে একটা কথা রমাকান্তবাবু, ভালো করে শুনে রাখুন, আমরা চলে যাওয়ার পর যেই আসুক না কেন আপনি কিন্তু দরজা খুলবেন না। ভালো করে শুনে রাখুন, যেই আসুক না কেন, যদি কেউ নিজেকে পুলিশ বলে দাবি করে তারপরেও আপনি দরজা খুলবেন না। আপনি সঙ্গে সঙ্গে আমায় টেলিফোন করবেন। আর রমাকান্তবাবু, আপনার নিজেরও কিন্তু বিপদ রয়েছে। তবে বাড়িতে কেউ ঢুকতে না পারলে আপনার ভয় পাওয়ার খুব একটা। কথাটা বলতে বলতে হঠাৎ করেই কি যে হলো বোঝা গেল না। নিখিলেশ তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো, আর ঠিক তখনই নিজের ঘরের দরজা বন্ধ করার শব্দ আমরা শুনতে পেলাম। নিখিলেশ উত্তেজিত স্বরে বলল, এহে, বড্ড ভুল হয়ে গেছে। আসার সময় দরজাটা বন্ধ করে রেখে আসা উচিত ছিল। আমি, নিখিলেশ আর রমাকান্তবাবু যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে এলাম। নিখিলেশ দরজাটা খুলে বাইরে বেরিয়ে ছুটে গেল সামনের রাস্তার দিকে, কিন্তু ততক্ষণে যে এসেছিল সে বোধহয় কোথাও একটা লুকিয়ে পড়েছে, তাই কাউকেই পাওয়া গেল না। নিখিলেশ ফিরে এসে রাগে গজরাতে গজরাতে বলল, সামান্য ভুল রমাকান্তবাবু, সামান্য ভুলের জন্য। আচ্ছা, আপনি নিচের ঘরে থাকবেন না, আপনি থাকবেন ওপরের ঘরে। হ্যাঁ, ওপরের ঘরের দরজা তো আবার ভেতর থেকে বন্ধ করা যাবে না। একবার এসো তো অমরজিৎ, নিচের ঘরগুলো একবার পরীক্ষা করে দেখি। নিচে দুটো ঘর, তবে দুটো ঘরের মধ্যে একটা ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। তার পাশে রান্নাঘর। রান্নাঘরের দরজাটা সামান্য খোলা। নিখিলেশ হঠাৎ করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, তারপর ঘুরে এসে বলল, রমাকান্তবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ঘরে যে খাবার দাবার রয়েছে তার কোনো কিছুই আপনি আজ খাবেন না। প্রয়োজন হলে বাইরের কোথাও খাবেন। না, বাইরে গেলেও হবে না। এই কি করা যায় বলো তো অমরজিৎ? আসলে কি সন্দেহ করছো সেটা তো আমি এখনো বুঝতেই পারছি না। তোমার কি মনে হয় খাবারের মধ্যে কেউ কিছু মিশিয়ে দিতে পারে? আচ্ছা রমাকান্তবাবু, আপনি নিজের ঘরে শোবেন, কিন্তু বিছানায় শোবেন না, শোবেন নিচে মেঝেতে।
আর ঘরের দরজা ভালো করে বন্ধ করবেন, জানালাও ভালো করে বন্ধ করবেন, কোথাও যেন কোনো ছিদ্র না থাকে। সম্ভব হলে আজ বাড়িতে রাখা কোনো খোলা খাবার কিংবা যাতে বিষ মেশানো যেতে পারে তেমন কিছু খাবেন না। তাহলে কি করব নিখিলেশ বাবু? আমি তো আজ সকালে নিজেই সব রান্না করলাম। আসলে কাজের জায়গায় আমায় নিজের হাতে রান্না করে নিতে হয় তো। সমস্ত খাবার কি ফেলে দিতে হবে? হ্যাঁ, তাই করবেন। আর যাই নতুন করে রান্না করবেন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন। বাড়িতে যেখানে যা খুশি থাকতে পারে একটু সাবধানে আপনি আজকের দিনটা থাকুন। কাল সকালে আমি আসবো, তারপর যা ব্যবস্থা করার আমি করব। আজকের দিনটা আপনি সাবধানে থাকুন। সেদিনের মতো আমরা রমাকান্তবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলাম। গোটা পথে নিখিলেশ আমার সাথে কোনো কথা বলল না। বাড়িতে এসে নিজের ঘরে ঢোকার সময় বলল, অমরজিৎ, তোমার লেখার কাজ বাকি রয়েছে, তুমি তাহলে সেইটা করে নাও। আমার কিছু কাজ রয়েছে, তোমার সাথে একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে। আমি বুঝতে পারলাম নিখিলেশ এখন আমায় কিছুই বলতে চাইছে না, তাই আমিও আর জোর করলাম না। খাবার টেবিলেও কিন্তু নিখিলেশের সাথে তেমন কোনো কথা হলো না। সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই নিখিলেশ বেরিয়ে গিয়েছিল। বৌঠানকে বলতেই বৌঠান জানালো কোনো একটা কাজে তাকে বেরোতে হবে, সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে বলেছে। তোমায় টেলিফোনের কাছে থাকতে বলেছে, যদি কোনো টেলিফোন আসে তাহলে সেটা ধরতে বলেছে। আমি আর কি করি, লেখার কাজে মন বসলো না। বারবার কেসটার ব্যাপারেই ভেবে চলেছিলাম। তাই নিখিলেশের ঘরেই একটা বই নিয়ে বসলাম। ফোনটা এলো দুপুরের দিকে। আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরতেই ওপার থেকে প্রথমে কোনো গলা ভেসে এলো না। আমি বললাম, হ্যালো, কে বলছেন? মার্কাস, শুধু শুধু সব জায়গায় নাক গলাতে বারণ করো তোমার বন্ধুকে, না হলে ওই গুপ্তচরকে যেভাবে শেষ করেছি তোমার বন্ধুকেও ঠিক সেইভাবে শেষ করব। মার্কাস কিন্তু দ্বিতীয়বার কাউকে সাবধান করে না, একেবারে খালাস করে দেয়। গলার স্বর আর কথাগুলো শুনে আমি কেমন যেন স্তিমিত হয়ে গেলাম। টেলিফোনটা যে কখন কেটে গেছে তা বুঝতেই পারিনি। হঠাৎ করেই বৌঠান ঘরে এসে পর্দা সরিয়ে আমার দিকে তাকালো। বৌঠানকে দেখেই টেলিফোনটা নামিয়ে রাখলাম। বৌঠান আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করতে পেরে বলল, কি হয়েছে বলো তো ঠাকুরপো? আমি আমতা আমতা করে শুধু একটা কথাই বলতে পারলাম, মার্কাস। বৌঠান, নিখিলেশের বিপদ হতে পারে।